নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল হিন্দুস্তান। আমি কিশোর ঘোষ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত সেন, বাংলা ছবির অন্যতম পরিচিত পরিচালক। সম্প্রতি সুব্রতদা একটি ছবি করেছেন। আমরা সবাই জানি যে এই ছবিটি এক অর্থে বিতর্কিত, আবার ভীষণভাবে কী বলবো, সমাজ সচেতনতার একটা জায়গা থেকে ছবিটি করা। কালী সেই ছবির নাম। কালী নিয়ে আমি জানতে চাইবো যে কালী ছবিটা, মানে কালী প্রথমত ডকুমেন্টারি কালী, এটা নিয়ে বলে রাখা ভালো। এই যে ডকুমেন্টারিতে যাওয়া আপনার এবং বিষয় হিসেবে কালীকে বেছে নেওয়া, আমরা যারা দেখেছি তারা জানি সেখানে কালো এবং কালীর একটা প্রসঙ্গ রয়েছে। এটা কেন করলেন এই ছবিটা? এটা করলাম তার কারণ হচ্ছে যে আমি গত কয়েকবার যখন ইলেকশন কাভারেজ করেছি বিভিন্ন চ্যানেলের হয়ে, তখন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে, জেলায় ঘুরে আমি একটা জিনিস, আমার একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়েছে। একদিকে বাঙালি ভীষণ কালী ঠাকুরের ভক্ত এবং প্রচুর কালী মন্দির পশ্চিমবাংলায়, আবার একই সঙ্গে এই পুরো পশ্চিমবাংলার যে কোনো একটা ছোট্ট মুদির দোকানেও দেখা যায় যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি 10 টাকার শ্যাশে বিক্রি হয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে কালো রঙের কালীকে আমরা পুজো করছি, অথচ আমরা রং ফর্সা হওয়ার জন্য এত আয়োজন করছি। এটার কারণটা কি? এটার মূল খোঁজাটা আমার বিষয়বস্তু ছিল। আমার পুরো জিনিসটা মজা লেগেছিল এবং এইখান থেকে আমার ছবিটার সূত্রপাত হয় আর কি। ছবিটি বিভিন্ন জায়গায় গেছে, পুরস্কার পেয়েছে, বিদেশে গেছে, দেখানো হয়েছে, বড় চলচ্চিত্র উৎসবগুলোতে জায়গা করে নিয়েছে। তার ইম্প্যাক্টটা কীভাবে তৈরি হতে পারে? এই ডকুমেন্টারি তো খুব বেশি দেখানো হয় না, আমার কি মনে হয় না এই ছবিটা অনেক জায়গায় দেখানো উচিত? না, সেটা তো একটা অন্য প্রসঙ্গ হলো, কিন্তু আমাদের এখানে ডকুমেন্টারি দেখানোর খুব একটা চলন নেই। তার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ডকুমেন্টারি আমার ধারণা সাধারণ মানুষের অভ্যেস নেই। তো এটা তো ঘটনা যে একটা গল্প উপন্যাস যত লোকে পড়ে সেই তুলনায় প্রবন্ধ তো কম পড়ে। লোকের রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ নিয়ে এত আলোচনা হয়, কিন্তু রবীন্দ্রনাথের প্রবন্ধ সংগ্রহ কে পড়েছে আমার খুব মাঝে মাঝে জানতে ইচ্ছে করে আর কি। তো এই জায়গাটা তো মানুষের টেস্টের ওপর নির্ভর করবে, কিন্তু তাই বলে যে মানুষ প্রবন্ধ লেখা বন্ধ করে দেবেন এরকম তো হয় না। তেমনি আবার একজন ফিল্ম মেকার হিসেবে কখনো কখনো একজন ফিল্ম মেকার ডকুমেন্টারি করবেন না, এরমও হয় না। তো সুতরাং এই দিক থেকে আমার ওই বলার কিছু নেই, কারণ যে কোনো সময় ডকুমেন্টারি দেখানোর সুযোগ খুব কম। আর একটা প্রশ্ন একটু জানতে চাইবো কালী সংক্রান্ত ক্ষেত্রে, এই যে কালীতে বেশ কিছু সাহসী দৃশ্যও আছে, আবার পাশাপাশি একটা অংশ রয়েছে যেটা ট্রুথ, মানে সত্যি ঘটনাকেও আপনি ছুঁয়ে ছুঁয়ে গেছেন কালী ডকুমেন্টারি দেখলে জানা যায়। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমার এই জিনিসটা নিয়ে একটা সমস্যা আছে। আমার মনে হয় না যে কালীতে আদৌ কোনো সাহসী দৃশ্য আছে। প্রথম কথা হচ্ছে যে কালী, ভগবান কালী, তিনি নগ্ন। তো নগ্ন হওয়া মানে সেটা মানে সাহসী দৃশ্য টিশ্য এই সমস্ত জিনিসগুলো কথা বলার কোনো মানে হয় না। তো আমরা কালীকে যখন দেখছি বা কালীকে আমরা যখন কালী রূপে বর্ণনা করছি, তখন আমরা তাকে দেখছি যে তিনি নগ্ন। তো এবারে ছবিটা করতে গেলে আমাকে তো সেই 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 কালী নগ্নতা এবং কেন কালী নগ্ন সেই প্রসঙ্গটার মধ্যে ঢুকতে হবে। এর মধ্যে তো সাহসী, আমরা যদি পুজো করতে পারি আমরা একটা ডকুমেন্টারি কেন করতে পারবো না? এটা হচ্ছে প্রথম কথা, আমার একটা পরিষ্কার জিজ্ঞাস্য আর কি, যে এটার মধ্যে সাহসগুলো কোথায় আসছে? এর মধ্যে কোনো সাহসী দৃশ্য টিশ্য তো নেই। এবং ইনফ্যাক্ট আমি একটা এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কালী কিন্তু আমি সেন্সার করিয়েছি, এবং কালী সেন্সার কিন্তু ইউনিভার্সাল, এবং কালীতে কোনো রকম অ্যাডাল্ট ইত্যাদি কিচ্ছু দেওয়া হয়নি। যদিও আপনার প্রচুর ছবি বিভিন্ন সময় সেন্সারে আটকেছে। হ্যাঁ, বিভিন্ন সময় সেন্সারে আটকেছে, বিভিন্ন সময় সেন্সারে আমার অনেক রকম সমস্যা হয়েছে, কিন্তু কালীর ক্ষেত্রে আমার যেটা হয়েছে যে কালী আমার প্রথম ছবি, যেটা মানে এর আগে আমার ম্যাক্সিমাম ছবি কিছু ছবি এ, আর এই ছবিটা আমার প্রথম এবং দুটো কারণ হতে পারে। যে এক হচ্ছে যে যারা ছবিটা দেখেছেন সেন্সর বোর্ডে তাদের ছবিটা ভালো লেগেছে এবং মনে হয়েছে যে সমাজের দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা দেখানো উচিত, সেই জন্য এটা ইউনিভার্সাল। আরেকটা কারণ হতে পারে যে সবাই কালী ঠাকুরকে এত ভয় পায়, তো যে আবার যদি অ্যাডাল্ট করে দেয় তাহলে যদি কালী ঠাকুর কোনো অভিশাপ টভিশাপ দেন, সেইটার আরেকটা কারণ হতে পারে। কিন্তু মোদ্দা কথা, এটা তো সেন্সর বোর্ড ছেড়েছে, এবং এটার মধ্যে আমি সাহসী দৃশ্য ইত্যাদি এই প্রসঙ্গটা আসছে কেন? মানে বারবার করে সবাই বলছে যে কালীর মধ্যে নিউডিটির মধ্যে কোথাও কোনো সাহসিকতার জায়গা নেই। সমস্ত মানুষই কিন্তু, মানে আমার ছবিটার মধ্যে কোনো কিচ্ছু নেই যেটা সেক্সুয়াল বা যেটা নিয়ে বিতর্ক হতে পারে। কালী তো এমনিতেই কালী নগ্ন। একটা প্রসঙ্গ আমি একটু ফিরে যাই, আপনার একদম শুরুর দিকে একটু ফিরতে চাই। যে আপনি একই সঙ্গে একজন পড়াশোনা অত্যন্ত একজন ভালো ছাত্র ছিলেন, আপনি আমরা জানি সেই সময় আপনি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, পাশাপাশি আপনি সাংবাদিকতা করেছেন। আবার এটাও জানি যে সুব্রত সেন একজন লিখিয়েও বটে।
তার একাধিক উপন্যাস রয়েছে, ছোট গল্প রয়েছে প্রচুর পরিমাণে। তো সেইখানে দাঁড়িয়ে মানে অনেক সময় এরকম আমরা দেখেছি সাংবাদিক এবং লেখক এই অংশটা অনেক সময় কমন থাকে। সিনেমা করতে কেন এলেন আপনি? সিনেমা করতে এলাম তার কারণ হচ্ছে যে একটা এরকম মিডিয়াম রয়েছে, ছোটবেলা থেকে এত সিনেমা দেখেছি। একটা জিনিস হচ্ছে সন্দেশে লেখালেখি দিয়ে আমার কাজ শুরু, এবং একটা ঘটনা তো বটেই যে সমস্ত বাঙালির মতো আমিও সত্যজিৎ রায়কে আইডলাইজ করতাম, এবং মনে হতো যে উনি যদি উনি সিনেমা করেছেন সুতরাং আমারও সিনেমা করা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই যেরকম হয় আর কি। তো একটা সময় সুযোগ যখন পেয়েছি সেই জন্যই আমি সিনেমা করেছি। এর বাইরে আমার এর সিনেমা নিয়ে আলাদা করে কোনো বক্তব্য নেই। এবং আমি একটা জিনিস পরিষ্কার বলতে চাই যে সেটা হচ্ছে আমি নিজেকে কিন্তু ফিল্ম মেকার হিসেবেও মনে করি না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে ফিল্ম বানাই, কিন্তু একজন মাঝে মাঝে যে ফিল্ম বানায় সে ফিল্ম মেকার হয়ে যায় এরকম তো নয়। সুতরাং মাঝে মাঝে আমি ফিল্ম বানিয়েছি, কিন্তু ওই যে সবাই বলে না চলচ্চিত্র পরিচালক, মানে চলচ্চিত্র পরিচালনা সেই অর্থে কখনোই আমার প্রফেশন ছিল না। এবং আমি ছবি বানিয়েছি তাতে কি আছে, কিন্তু তার মানে এই যে আমি ফিল্ম মেকার এবং ওইটা করেই খাই এরকম কিন্তু নয় বিষয়টা আর কি। যে সময় এক যে আছে কন্যা হলো সেই সময়ের সঙ্গে এক যে আছে মানে সেই সময়ের বাংলা ছবির যে প্রেক্ষাপট তার সঙ্গে এক যে আছে কন্যার কোনো সম্পর্ক ছিল না। মানে যদি এইভাবে বলি সরাসরি কোনো সম্পর্ক ছিল না। মেইন স্ট্রিমে তখনও এই গুরুদক্ষিণা বা ইত্যাদি জাতীয় অনেক কমার্শিয়াল ছবিগুলো চলছে। না, গুরুদক্ষিণা অনেক আগের ছবি, অনেকটা আগের, কিন্তু বলছি সেই ট্রেন্ডের ছবি হয়তো চলছে, বা আরেকটু রিমেকের গায়ে গায়ে আসতে শুরু করেছে সিনেমা ছবিগুলো। তো পাশাপাশি যখন অন্য ধারার যে ছবি হয়েছে সেই ছবির মধ্যে একটু আমরা দেখেছি একটা অংশের বাংলা সিনেমার বিভিন্ন দীর্ঘ সময় হয়েছে এটার বিপ্লব, একটা কোথাও বামপন্থী আদর্শ, একটা কোথাও একটা রেভলিউশনের প্রসঙ্গ, এই ধরনের জাতীয় ছবিও দেখেছি। তার মাঝখানে এক গেছে কোনো একটা এমন ছবি এলো যেসব প্রেমের ছবি কিন্তু তথাকথিত মেন স্ট্রিম নয়, আবার সেটাকে যদি বলাও যায় না প্যারালাল ছবি বা একদম আর্ট সিনেমা, আর্টি সিনেমা, এইসব কিছুও বলা যায় না। তো এই এক যে আছে কোনার কনসেপ্ট বা আপনার সিনেমার দর্শনের একটা অংশটা একটু যদি বলেন। আমার সিনেমার দর্শন সেই সময়, মানে সেই সময় আমি যখন ওই ছবিটা করেছিলাম আমার খুব সিম্পল ছিল। এক হচ্ছে আমি ছোটবেলায় সিনেমা দেখে বড় হয়েছি, আমি থাকতাম কালীঘাট ভবানীপুরে, এবং সেই সময় যেটা ছিল সেটা হচ্ছে যে বাঙালি দর্শক এবং শহরের দর্শক এবং আমাদের মতো যারা স্কুল কলেজে পড়াশোনা করেছি, এমনকি ইংরেজি মিডিয়াম স্কুল কলেজেও যারা পড়াশোনা করেছি তারাও বাংলা সিনেমাটা দেখতে যেত। আমি এক যে আছে কন্যা যে সময় করেছিলাম সেই সময় আস্তে আস্তে ওই শহরের দর্শক বাংলা ছবি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, বিশেষ করে যাদের বয়স কম। এবার আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যদি কম বয়সে বাংলা সিনেমা দেখতে যেতে পারি তাহলে এখনকার ছেলেমেয়েরা বাংলা সিনেমা দেখতে যাবে না কেন? তাহলে আমরা কেন মানে আমরা সেই ধরনের সিনেমা কেন করতে পারছি না? এবং আমার সিনেমার খুব সিম্পল একটা ইয়ে ছিল যে যাদের বয়স কম, মানে ধরা যাক 18 থেকে 25, 30, 35, তাদের জন্য একটা সিনেমা বানানো। এবং আমি বরাবর যখনই সিনেমা বানিয়েছি আমি চেষ্টা করেছি এই এজ গ্রুপটাকে ধরে বা এই এজ গ্রুপের জন্য সিনেমা করতে, এবং আমার সবকটা ছবি ওই দিক থেকে ওইভাবে তৈরি আর কি। টার্গেট একটা ভাবছেন যে এদের জন্য আমি ছবিটা করব, আবার পাশাপাশি আপনার তো নিজেরও একটা ভালো লাগা থাকতে পারে যে না আমি এরকম ছবি বানাতে চাই, দুটোর মধ্যে কোনো সংঘর্ষ বা না, এটা বলা খুব মুশকিল যে এটা আমার অ্যাকচুয়ালি ছবি বানানো নিয়ে খুব বিরাট কিছু সোসাইটি বদলে দেবো বা অনেক কিছু করে ফেলবো এরকম কিছু নয়। এক যে আছে কন্যা বিশেষ করে যখন বানিয়েছিলাম তখন আমার উদ্দেশ্য ছিল একটাই, যে আমি একটা সিনেমা বানাতে চাই, এবং তারপরে পরবর্তীকালে 11টা সিনেমা বানিয়ে ফেলেছি। সুতরাং আমি আমার টার্গেটের থেকে অনেক বেশি চলে গেছি আর কি। তো এক যে আছে কন্যা বানানোর সময় আমার আর কোনো উদ্দেশ্যই ছিল না। আমার খালি উদ্দেশ্যটা যেটা ছিল যে সেটা হচ্ছে যে আমার যে ধরনের ছবি দেখতে ভালো লাগে সেই ধরনের ছবি আর সাধারণ লোকের কেন ভালো লাগবে না, এরকম হয় নাকি? তো সেইটা এক যে আছে কন্যা। এই আপনার লেখালেখির একটা অংশ রয়েছে এবং সেই অংশটাতে মানে মানে আমরা জানি যে আপনি রীতিমতো প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর কোটানকোট পত্রপত্রিকাতেও লেখালেখি করেছেন। তো এটাও কি আপনার মানে এই সিনেমার মতো যে আপনি একটা গল্প লিখতে চেয়েছিলেন? হ্যাঁ, তাই তো। মানে যেটা অ্যাকচুয়ালি হলো সেটা হচ্ছে যে ওই সময়টায় আমি ডিসাইড করেছিলাম যে আমি সিনেমা করব না। মানে এটা হচ্ছে বিবাহের একটু পরে আর কি। আমি ডিসাইড করেছিলাম যে আমি সিনেমা করব না, কারণ সিনেমা করলে বাড়িতে অনেক অসুবিধে হয়। কেননা সিনেমা করাটা এমন একটা প্রক্রিয়া যেটাতে সমস্ত সময় একটা এমন ব্যস্ততা চলতে থাকে। ছেলে তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে নাকি মাধ্যমিক পরীক্ষা দেবে, খুব বিপর্যস্ত অবস্থা হয় বাড়ির। তখন আমি ডিসাইড করেছিলাম যে ছবি করব না। তো তখন আমি করবোটা কি? তখন আমি ভাবলাম যে আমি একটা উপন্যাস লিখব। তো আমাদের এখানকার একজন ফেমাস মানে পাবলিশার, মানে
কি বলে প্রকাশক বাদলদাকে আমি চিনি, আনন্দবাজারে আমি যখন কাজ করতাম তখন থেকে। বাদলদার সাথে আমার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেই একদিন দেখা হলো। বাদলদাকে আমি বললাম যে বাদলদা আমি একটা উপন্যাস লিখতে চাই, কি করা উচিত? বাদলদা বললেন উপন্যাসটা লিখে ফেলা উচিত। মানে এতটা সিম্পলি উনি বললেন যে তখন আমার মনে হলো যে সত্যি তো, আমি আগে থেকেই ভাবছি যে যে উপন্যাসটা লিখবো, সেই উপন্যাসটা কাকে দেবো, কোথায় ছাপতে দেবো, ইত্যাদি ইত্যাদি। আর বাদলদা খুব সিম্পল একটা সলিউশন দিল যে আমি ভাবছি একটা উপন্যাস লিখবো, মানে কিভাবে এগোনো যায়। প্রথম যে কাজটা করা দরকার, উপন্যাসটা লিখে ফেলা দরকার। তো এইভাবে আমি আমার প্রথম উপন্যাসটা লিখে ফেললাম, এবং সেই উপন্যাসটা লিখে ফেলার পরে আমি বাদলদাকে বললাম যে আমি কিন্তু আপনি বলেছিলেন উপন্যাসটা লিখে ফেলেছি, তেমন লেখা হয়ে গেছে। আমি হ্যাঁ, কিরকম হয়েছে মনে হলো পড়ে? আমি বললাম আমার ভালোই হয়েছে মনে হচ্ছে, বলে পাঠিয়ে দাও দেশে। আমি বললাম এমনি পাঠিয়ে দেবো? বললো হ্যাঁ পাঠিয়ে দাও, সম্পাদকের কাছে পাঠিয়ে দাও। এবার আমি পাঠিয়ে দিলাম, এবং তারপর ওইভাবে জিনিসটা শুরু হলো। মানে এইটা যে বাদলদার এমন একটা সিম্পল সলিউশন আমাকে দিয়েছিলেন যে এতে সুতরাং আমি লেখক হয়ে গেলাম। আপনার পছন্দের একজন ডিরেক্টর এখন কাজ করছে কিউ, যে কিনা গান্ডুর মতো একটি ছবি করেছে, খুব ডিফারেন্ট, মানে খুব আলাদা ধরনের একটি ছবি, একেবারেই মানে বাংলা ছবির যে মূলধারা, যেটা রোজ মানে শুক্রবার মুক্তি পায়, তার বাইরের একটা অংশ আর কি। একটু মানে এই ধারাটাকে আপনার ভালো লাগা, বা এই ধারাকে আপনার কি মনে হয় এই ধারাটা মানে বাংলা সিনেমার জন্য কতটা জরুরি? আমি প্রথম কথা হচ্ছে ভালো লাগা মন্দ লাগা এই জায়গাগুলো অত্যন্ত ব্যক্তিগত, ঠিক আছে? মানে আমার যে ধরনের ছবি ভালো লাগবে সেটা আরেকজনের ভালো লাগবে এরকম তো নয়। আমার কিউয়ের কাজের মধ্যে আমার যে মজাটা লাগে সেটা হচ্ছে যে কিউ কনভেনশনের বাইরে কাজ করে। মানে সাধারণভাবে যেরকমভাবে লোকে ছবি বানায়, বা ছবি যেভাবে বানানো উচিত বলে সাধারণ মানুষ বা বাঙালিদের মনে হয়, ও তার বাইরে একটা সংজ্ঞা ডিফাইন করেছে, এবং সেইখানে দাঁড়িয়েও কাজ করে। এখন সেই ছবি কারুর ভালো লাগতে পারে, কারুর মন্দ লাগতে পারে। আমারও যে ও সব ছবি ভালো লাগে এরকম তো নয়, কিন্তু এই যে বাইরে দাঁড়িয়ে আমি একটা অন্যরকম সাহস দেখাবো, অন্যরকম স্পর্ধা দেখাবো, হ্যাঁ, এই জায়গাটা থেকে আমি কিউকে অত্যন্ত সম্মান করি। এবং কিউয়ের ছবি যে কারণে আমার খুব প্রিয়, যে কিউয়ের মধ্যে প্রচুর, এবং মানে সিনেম্যাটিক এলিমেন্ট যদি বলতে হয় তাহলে কিউয়ের হাতে বলবো যে কিউয়ের হাতে খুব ভালো কাজ আছে আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কিউ মনে হয় যে সমস্ত লোকই যে মেইন স্ট্রিম বা একটা ছবি রিলিজ করবে এরকম তো নয়। মানে আমাদের সাহিত্যর ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটা সাহিত্য মূলধারায় চলে, আরেকটা সাহিত্য যেটাকে আন্ডারগ্রাউন্ড সাহিত্য বলা হয়। হ্যাঁ, তো কিউ সেই জিনিসটা সিনেমায় করেছে। এবার একটা অংশ এসে যায়, এই অংশটা হচ্ছে যে এরকম যে একটা দুটো ধারার মধ্যে যে পার্থক্য তৈরি হয়। মানে যদি মানে আমি বলি, একটা সময় যেমন আমরা একাধিক এরকম ছবি দেখতাম যেগুলো মূলত এনএফডিসি বা কেউ তৈরি করতো, এবং মানে 90s অব্দিও এই ধরনের কাজকর্ম আমরা খুব পরিমাণে দেখেছি, যে ফিল্ম ফেস্টিভ্যালে আসছে ইত্যাদি ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত এখনও বেঁচে আছেন, তার ছবি বা এরকম অনেকের ছবি। কিন্তু পাশাপাশি এমন কিছু ছবি হয়েছে যেগুলো একেবারেই মানে হলের দর্শক ভিড় করানোর মতো ছবি আর কি, এবং সেখানে সেই ছবির সঙ্গে একটা অংশের দর্শকের কোনো সম্পর্ক ছিল না, দুটো অংশের দর্শকই যেন ভিন্ন, এরকম একটা জায়গা ছিল। আস্তে আস্তে একটা এমন জায়গায় চলে আসছি আমরা ক্রমশ বাংলা ছবির ক্ষেত্রে মনে হচ্ছে, যেখানে যেন একটা সব মিলিয়ে মিশিয়ে একটা ছবির দিকে যাচ্ছে, কোথাও একটা ওইভাবে আলাদা করে, মানে কিউ যেমন একটা একদম ডিফারেন্ট আলাদা ছবি করছে, সেই বাকি ইন্ডাস্ট্রি, এটা ব্যক্তিগত মতামত, আপনি যা বলবেন, আপনি বিষয়টা অনেক বেশি জানেন আমার থেকে, যে বাকি ইন্ডাস্ট্রি যেন একদম সম্পূর্ণ আলাদা একটা কাজকর্ম করছে, একটা রিমেকের অংশ। আরে ঠিক ওই জায়গাটাই তো আমি করতে চেষ্টা করেছিলাম এক যে আছে কন্যাতে, যে এক ধরনের দর্শক শুধু এই রকম ছবি দেখবে, আরেক ধরনের দর্শক শুধু আতেল ছবি দেখবে। তাহলে আরেক ধরনের আমি যদি দু ধরনের দর্শককেই কিছুটা টানতে পারি, এবং সেই এক্সপেরিমেন্টটাই এক যে আছে কন্যায় আমি শুরু করেছিলাম। এবং এক যে আছে কন্যা, নীল নির্জনে, বিবর, এগুলো হচ্ছে ওই ধরনের এক্সপেরিমেন্ট বা হঠাৎ নিরার জন্য। পরবর্তীকালে অন্যান্য ডিরেক্টররা সেইটাই করছেন, যে ওই মানে মূলধারার সঙ্গে একটুখানি মানে কোট আতলামো মিশিয়ে যে ছবিটা, যে মানে এই দর্শকের জন্য কিছুটা উপযোগী, ওই দর্শকের জন্য কিছুটা উপযোগী, এটাই এই জিনিসটা আমি এক জায়গায় কন্যা থেকে তৈরি করতে চেয়েছিলাম। তো সেটা এখন দেখছি যে এটা খুব সাকসেসফুলি রান করছে এই ফর্মুলাটা। এটা একটা অংশ, কিন্তু আমি তবু একটু আপনাকে, আর তুমি যে অন্য যে জায়গাটার কথা বলছো, সেই জায়গাটা দেখো, তুমি একটা জিনিস ভুলে যেও না, সেটা হচ্ছে যে আমাদের দেশটা, হ্যাঁ, আমাদের দেশটা স্বাধীনতার কিছু পর থেকে আমাদের দেশটা পরিচিত, এবং আমাদের দেশটা খাতায় কলমে এখনো ইজ আ সোশ্যালিস্ট কান্ট্রি, ঠিক আছে? আমাদের দেশটা কিন্তু সমাজবাদী রাষ্ট্র। এবং সেই সময় আমরা যখন ওই ফিল্ম ফেস্টিভ্যাল ইত্যাদির যে বন্যা ইত্যাদি এগুলো আমরা দেখেছি, এগুলোতে আমাদের এই সমাজবাদ যে আমাদের দেশে খুব ভালো আছে,
এবং আমাদের দেশে সমাজবাদে প্রতিষ্ঠিত সেইটা দেখানোর জন্য একটা জিনিস ছিল। এবং প্রচুর ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো বেসিক্যালি কমিউনিস্ট ব্লকের ফিল্ম ফেস্টিভ্যাল, ঠিক আছে। এবার এই কমিউনিস্ট ব্লকের ফিল্ম ফেস্টিভ্যাল এই সমস্ত ছবিগুলোর জন্য, এই যে কমিউনিস্ট ব্লক বা সোশ্যালিস্ট ব্লক, এই সোশ্যালিস্ট ব্লক নিজেদের ছবিগুলোকে প্রমোট করার জন্য এগুলো এটা আমাদের 90s অব্দি চলেছে। তারপর যখন কমিউনিজম ভেঙে গেল, লিবারালাইজেশন হতে শুরু করলো, তখন দেখা গেল যে এই 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 ফেস্টিভ্যালগুলোও নেই, এই ইয়েগুলোও নেই, মানে যে জিনিসগুলো নিয়ে। সুতরাং সেই সময় এনএফডিসিরা এই ধরনের ছবি করেছে, তা আস্তে আস্তে ওটার গুরুত্ব চলে গেল এবং তখন ওই 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 ছবির জনারটা হারিয়ে গেল। তো ফিল্ম ফেস্টিভ্যালও অর্ধেক ফিল্ম ফেস্টিভ্যাল মরে গেল। আগে তো বেশিরভাগ ছবি আর কোনো ফেস্টিভ্যালে যাক না যাক মস্কোতে যাবেই, এনএফডিসির বানানো ছবি, তো সেই জিনিসটা চলে গেল। কিন্তু একটা অংশ আপনার থেকেই উঠে আসছে, মানে আপনি নিজেই বলছিলেন যে এই এখন আমি যে ধরনের ছবি করতে চাইছিলাম সেই ধরনের ছবি এখন ভীষণ পরিমাণে হচ্ছে, তাহলে আপনি ছবি করছেন না কেন? তার পিছনের কারণটা কি? এক নম্বর হচ্ছে যে আমি বললাম না যে আমি প্রথম কথা হচ্ছে ফিল্ম মেকার নই, আমার মাঝে মাঝে ফিল্ম করি এই অবধি। দু নম্বর কথা হচ্ছে যে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। এখন যে ছবিগুলো হয়, মানে সেই ছবিগুলো তো সেই ধারারই, মানে আমি বলবো যে পরম্পরা বহন করছে। তাহলে আমার ছবি করার কি দরকার? অনেকেই তো আছে যারা এই যে জিনিসটা আমি করতে চেয়েছিলাম সেটা করছে। এখন যদি আমি ছবি করি তাহলে এমন একটা ছবি করতে চাই যেটা হয়তো 10 বছর বাদে যে ট্রেন্ডটা নিয়ে লোকে করবে, কিন্তু সেটা তো প্রডিউসার পাবো না, কারণ বলবে না দাদা এই ছবি চলবে না, আপনি আপনার মতো ছবি করুন। এই অংশটা বিষয় নয়, বিষয়টা সেটা নয় আসলে। সেই অর্থ হচ্ছে যে একটা অর্থহীন ছবি করার তো কোনো মানে হয় না। যে আমি তো অনেক রকমের ছবি করে ফেলেছি, এবং এতগুলো ছবি করার পরে আবার একটা জাস্ট ছবি করতে হবে বলে ছবি করা, এই জিনিসটার আমি কোনো মানে বুঝি না, যে কারণে আমি ছবিতে খুব একটা উৎসাহ পাই না। আর তাছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ছবি আমার কাছে মাধ্যম হিসেবে, হ্যাঁ, আমি মনে করি যে সিনেমা হচ্ছে যতগুলো মাধ্যম আছে, যতগুলো আর্ট ফর্ম, মানে সিনেমাকে যদি আর্ট ফর্ম আদৌ ধরা যায় আর কি, তার মধ্যে সব থেকে টেকনিক্যাল বিষয় হচ্ছে সিনেমা। টেকনোলজি ছাড়া সিনেমা তৈরি করা যায় না, এবং টেকনোলজি এমন একটা জিনিস যে টেকনোলজিটা প্রতিনিয়ত বদলাতে থাকে। এবং এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা লিখতে গেলে, মানে একজন কেউ লেখক হতে চাইলে বা একজন কেউ ন্যারেটার হতে চাইলে তার কিন্তু নিরক্ষর হলেও চলে, সে মুখে মুখে কবিতা বানিয়ে কিন্তু সেই জিনিসটা মানে লোককে বলে বেড়াতে পারে, এবং সেটারও একটা সাহিত্যমূল্য, যন্ত্রপাতি লাগে না। সিনেমা করতে গেলে কিন্তু যন্ত্রপাতি লাগে, এবং যন্ত্রপাতিটা যেই মুহূর্তে চেঞ্জ করে সেই মুহূর্তে সিনেমার ভাষাটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এবং আমি যেহেতু পদার্থবিদ্যা থেকে এসেছি, আমার একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, আমার এই সিনেমার এই যে ফটোগ্রাফি থেকে শুরু করে ডিজিটাল থেকে শুরু করে এই যে যাবতীয় যে জিনিসগুলো, এগুলো আমাকে ভীষণ আকর্ষণ করে, এবং যে কারণে আমি সিনেমা বানানোর থেকে অনেক বেশি এইটার দিকে ঝুঁকে আছি, যে দ্য সিনেমার টেকনোলজি। এবং আমি তো ওইটাই এখন আমি বলবো যে ওটাই আমার নেশা আর কি। মৃণাল সেন চলে গেলেন, যে প্রসঙ্গটা আমি বললাম যে তার যে একটা ধারা ছিল, সেটা একটা সময় তিনি কাজ করেছেন, সেগুলো আপনি যেটা বললেন যে পথের পাঁচালীর সময় কি আমরা পড়ে থাকবো, নিশ্চয়ই না। তার পাশাপাশি আবার এখন যে বাংলা ছবি হচ্ছে সেখানে একটা ধাঁচার ছবি হচ্ছে, যেখানে অনেক মানুষ এক জায়গায় হচ্ছে, আপনি যেমন বললেন যে দু ধরনের মানুষই হয়তো মিলে যাচ্ছে কোথাও একটা এসে। আবার পাশে কিউট ছবি হচ্ছে, যে ছবিটা একেবারে অন্য ধারা। যদি আমি জিজ্ঞেস করি যে মৃণাল সেনের মতো যারা তথাকথিত কিংবদন্তি পরিচালক বলা হয় যাদেরকে, তাদের কাছ থেকে এই সময় দাঁড়িয়ে কী শিখবো আমরা? আমার সিনেমা আর একটা হচ্ছে যে সবার সিনেমা। এখানে না আমার তোমার বলে কিছু নেই, আমার বা সবার বলে কিছু নেই। প্রথম কথা হচ্ছে যে আমিটা কে, হ্যাঁ, এই আমি কি আমি কিশোর ঘোষ, আমি কি আমাদের এই 5 জন যারা ঘরে রয়েছি, আমি কি এই কলকাতার বাঙালি, আমি কি কলকাতার মধ্যে যে সমস্ত বিহারি এবং উড়িষ্যার লোকেরা থাকে তারা, মানে এই আমিটা কে, হ্যাঁ। আর সবাইটা কে, সবাই বলতে আমি কি বোঝাচ্ছি? সবাই মানে আপামর বাঙালি, আপামর ভারতীয়, আপামর উপমহাদেশ, আপামর সারা পৃথিবী। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর ইতিহাসটা, মানে পৃথিবীটা তো অনেক কাছে চলে এসছে, এবং এইখানে আমি তুমিতে গন্ডগোলটা হয়ে যাচ্ছে। এই যে আমি আর তুমির যে প্রশ্নটা, এখানকার আমিতেই আটকে আছি, এবং সবার আমি হয়ে উঠতে পারিনি, এবং সবার হয়ে উঠতে পারিনি বলেই বাংলা সিনেমা এই মুহূর্তে সারা পৃথিবীর নিরিখে কোথাও কলকে পায় না, ঠিক আছে। এই যে আমি, মানে আমার সিনেমা, তোমার সিনেমা, সবার সিনেমা, এই কথাগুলোর কোনো মানে নেই। সিনেমা ছড়িয়ে পড়েছে এবং সিনেমা যে কোনো মুহূর্তে, আমি আজকে একটা নেটফ্লিক্সে বসে বা আমি একটা ইয়েতে বসে আমি সারা পৃথিবীর সিনেমা বসে দেখে নিতে পারছি, এবং দেখলে তখন বোঝা যায় যে আমি আমার ছোট্ট গণ্ডির মধ্যে আটকে আছি।
সিনেমা বিবর্তন যে কতখানি হয়ে গেছে, এই বিবর্তনটা যদি আমি বলি, সেইখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো যে একমাত্র এটা বাঙালিদের মধ্যে করে দেখিয়েছে কিউ, যে সত্যি সত্যি যে বার্লিনে যেতে পারে, যে সানড্যান্সে যেতে পারে, তার ছবি তৈরি হলে সারা পৃথিবীতে একটা ছোট্ট রিপল অন্তত হয়। এখন এবার প্রশ্নটা হচ্ছে যে আমার ওর ছবি ভালো লাগে না কেন, এবার আমার মানে আপামর বাঙালির ওর ছবি ভালো লাগে না কেন, নাই লাগতে পারে, কেন আপামর বাঙালি আমিতে আটকে আছে, সবাই হয়ে উঠতে পারেনি। সুতরাং এই আমি আর সবাই, এই আমরা আর সবার এই জিনিসটা কিভাবে ডিফাইন্ড হচ্ছে তার উপরে নির্ভর করবে যে কার কোন ছবি ভালো লাগবে। একটা কথা পরিষ্কার বলি, যে কারুর ইয়ে শুনতে ভীষণ ভালো লাগে, কুমার শানু শুনতে, আবার কারুর আমির খান শুনতে ভীষণ ভালো লাগে। এখন এই ক্ষেত্রে সমস্যাটা যেটা হয় যে কোনটা ভালো, কুমার শানু বেশি ভালো না আমির খান বা বারে গোলাম আলী বেশি ভালো, এটা বলা সত্যি খুব মুশকিল। কারণ এখানে আমিটাকে আর সবাইটাকে, আবার কিছু কিছু লোক থাকে আমার মতো যার কুমার শানুও ভালো লাগে, আবার বারে গোলাম আলীও থাকে। শেষে একটা কথাই বলবো যে আমরা মানে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে বললেন যে বাংলা সিনেমার নিয়ে আপনি ভাবছেন, এটা পরিষ্কার হয়ে গেল খুব। আমি বাংলা সিনেমা শুধু না, আমি সাহিত্য নিয়েও ভাবছি, একই অবস্থা সাহিত্যর, একই অবস্থা সাহিত্যের, মানে এটা মানে খুব ইন্টারেস্টিং প্রসঙ্গ এসে গেল। এবং আমি শেষে একটা কথাই বলবো যে আমরা চাই যে লোকটা বাংলা সাহিত্যের এত কাছের মানুষ, যে নিজেও সাহিত্য রচনা করেছে একাধিকবার, বহু মানে ছোট গল্প ইত্যাদি, এমনকি আমার মনে হয়েছে যে আপনারই বহু গল্প আছে জানি ছবি করা যায়। আমাদের এটা যেটাই মানে শেষে আমাদের পক্ষ থেকে যেটা বলার থাকবে সেটা হচ্ছে যে আমরা চাই যে খুব দ্রুত সুব্রত সেন ফিচার ফিল্মেও ফিরে আসুন ডকুমেন্টারির পাশাপাশি। সুব্রত, আপনাকে নমস্কার, অনেক ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।